প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ডিপ্লোমা ইন নার্সিং এবং মিডওয়াইফারির অ্যাডমিশন টেস্ট 2016-এর কোশ্চেনটা সলভ করব। আজকে আমরা ইংলিশ অংশ সলভ করব। প্রথম যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, গিভ ওয়ান ওয়ার্ড ফর ওয়ান ওয়ার্ড বলতে কী বোঝাচ্ছে? এক কথায় প্রকাশ, যে একটা শব্দ দিয়ে যেন আমি বুঝাইতে পারি পুরো বাক্যটাকে। আমরা বাংলা দ্বিতীয়তে পড়েছি না, এক কথায় প্রকাশ, ওরকম। তো সায়েন্স অফ স্ট্রাকচার অফ অ্যানিম্যাল বডিজ, সায়েন্স অফ দ্য স্ট্রাকচার অফ অ্যানিম্যাল বডিজ। স্ট্রাকচার মানে গঠন, অফ অ্যানিম্যাল বডিজ মানে প্রাণীর দেহের গঠন। তো প্রাণীর দেহের গঠন বা স্ট্রাকচার নিয়ে আমরা কোথায় লেখাপড়া করি? এটা মূলত অ্যানাটমিতে আমরা লেখাপড়া করি। তোমরা যখন নার্সিংয়ে পড়বে তখন অ্যানাটমি সম্পর্কে আরও বিস্তারিত জানবা। অ্যানাটমি মানে হচ্ছে শারীরবিদ্যা, যে প্রাণীর দেহ কেমন হয়, শরীর কেমন হয়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেখানে বিশদভাবে আলোচনা করা হয়। 2 নম্বর কোশ্চেনটা দেখো, সিনোনিম অফ গাইলি। এই গাইলি মানে হচ্ছে যে কি বলবে, যে গে বা গাইলি, এটা মানে হচ্ছে খুশি থাকা, হ্যাপি থাকা। সো এখানে গাইলি এলয় যুক্ত থাকলে সেটা সাধারণত অ্যাডভার্ব হয়। সেখানে হ্যাপিলি, এটার সিনোনিম কী হবে? হ্যাপিলি। ইন্ডিজিনিয়াস, এটার মানে কি? ইন্ডিজিনিয়াস মানে হচ্ছে আদিবাসী মানে একটা অঞ্চলে বা একটা জায়গায় অনেক আগে থেকেই বসবাস করে আসছে এরকম মানুষ বোঝাতে আমরা ইন্ডিজিনিয়াস বলি। তো এটার মিনিং হচ্ছে নেটিভ। আমরা বলি না নেটিভ ল্যাঙ্গুয়েজ, যেমন বাংলা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে আমাদের কাছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। নেটিভ শব্দটা মানে হচ্ছে যে একদম নিজস্ব, আদিকাল থেকে যেটা হয়ে আসছে এরকম কিছু বোঝায়। ইনস্পাইট অফ মাই রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট করার সত্ত্বেও, হি ডিড নট, সে করেছিল না। কি করেছিল না মানে, এটা তাহলে দেখো এই শব্দগুলোর সবগুলোই অর্থ জানার চেষ্টা করবো। তবে এখানে রাইট আনসার হবে গিভিন মানে হলো যে সম্মতি জ্ঞাপন করা, পরাজয় স্বীকার করে নেওয়া, অনেকগুলো অর্থ হয়। তো ইনস্পাইট অফ মাই রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট করা সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে হলো সত্ত্বেও, হি ডিড নট গিভ ইন মানে সে আমার সাথে সমঝোতায় আসলো না বা আমার কথা মেনে নিল না বা বশবর্তী হলো না, এরকম কিছু অর্থ বোঝায় এই গিভ ইনটা। আর গিভ আপ মানে হলো আবার ত্যাগ করা। গিভ ইনটা জেনে রাখবা, আবার গিভ আপটাও তোমরা জেনে রাখবা। ওয়ান শুড কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। দেখো ওয়ান শুড মানে উচিত, একজনের উচিত, কেয়ারফুল অ্যাবাউট যত্নবান হওয়া, ড্যাশ ডিউটি, তাহলে হিজ ডিউটি। এখন এই ওয়ান বলতে কোনো একজন ব্যক্তিকে বোঝাইছে। এখন সেটা যদি ছেলে হয় তাহলে হিজ হবে, সেটা যদি মেয়ে হয় তাহলে হার হবে। এখন এই ওয়ান দিয়ে ছেলে বোঝাইছে না মেয়ে বোঝাইছে আমি কিন্তু বুঝতেছি না, তাই না? কাজে আমি অ্যান্সার করবো না, অ্যান্সার করবো না, বরং আমি এখানে ওয়ান্স দিব। তাহলে এখানে ওয়ান শুড কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি, এটা হবে রাইট অ্যান্সার। তো ওয়ান দিয়ে যদি এরকম হয়, তার পসেসিভ, এগুলোকে হলো পসেসিভ ফর্ম বলে, যেমন মাই, হিজ, হার, এগুলোকে পসেসিভ ফর্ম বলে। তো ওয়ান্স হবে। তো এটি কিন্তু বিসিএসের একটা কোশ্চেন। তো তোমরা নার্সিংয়ের জন্য যেরকম প্রিপারেশন নিচ্ছ, একই সাথে কিন্তু চাকরির কী বলবো, অধিকাংশ কোশ্চেনই কিন্তু চাকরিতে আসা থেকে এখানে চলে এসেছে এবং আসে আর কি। 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। এখানে দেখো 3/4 মানে 4/3 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। এইখানে 3/4 দেখে মনে হচ্ছে যে আমাদের প্লুরাল ফর্ম, কিন্তু অফের পর দেখো শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন মানে হলো যেটা গণনা করা যায় না, এবং আনকাউন্টেবল নাউন সাধারণত কী হয়? সিঙ্গুলার হয়। কাজে এখানে প্রিপোজিশনের পর যদি দেখো যে সিঙ্গুলার ফর্মেট আসছে বা আনকাউন্টেবল নাউন আসছে, তাহলে ভার্ব কিন্তু সিঙ্গুলার ফর্মেটে হবে। সো এই যে হ্যাভ বিন দিতে পারবা না, তারপরে তুমি এটা হ্যাড দিবা নাকি হ্যাজ বিন দিবা, একটু ভাবো তো। দেখো দ্য ওয়ার্ক, কাজটা শেষ হয়েছে, তাই না? কাজ নিজে কিন্তু কাজ করতে পারে না, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করতে পারে না। যেমন আমি যদি বলি যে দেখো আই ইট রাইস, এখানে সাবজেক্ট কিন্তু নিজে সরাসরি কাজ করতেছে। কিন্তু আমি যদি বলি রাইস ইজ ইটেন বাই মি, আমি যদি এভাবে লিখি, এখন রাইস নিজে কিন্তু কোনো কাজ করে না। তো যখন সাবজেক্ট নিজে কোনো কাজ করে না, তখন আমরা প্যাসিভ ভয়েসে লিখি সেটা। তাহলে দেখো দ্য ওয়ার্ক, কাজটা সম্পাদন হয়েছে, এখানে সাবজেক্ট হলো দ্য ওয়ার্ক। এখন দ্য ওয়ার্ক কি কোনো ব্যক্তি, যে আয়ের মতো কি কোনো ব্যক্তি যে কাজ করে? না, সাধারণত সাবজেক্ট নিজেই কাজ করে, কিন্তু এখানে সাবজেক্ট নিজে কাজ করে না। তাহলে সেটা কীভাবে লিখতে হবে? সেটা প্যাসিভ ভয়েসে লিখতে হবে। তাহলে প্যাসিভ ভয়েসে কীভাবে লেখা যায়? প্যাসিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব থাকে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তো এখানে দেখো এই যে হ্যাজ হলো সাহায্যকারী ভার্ব এবং বিনটা হলো পাস্ট পার্টিসিপল। কিসের পাস্ট পার্টিসিপল? এই যে আমরা অ্যাম বলি না, ইজ বলি, তারপর কি বলি, আর বলি, এগুলো হচ্ছে প্রেজেন্ট, এগুলো হচ্ছে কি প্রেজেন্ট। আর যদি এটা পাস্ট যদি তুমি করো, তাহলে তুমি কী লিখবা? ওয়াজ অথবা ওয়ার লিখবা। এখন কথা হলো এটার পাস্ট পার্টিসিপল তাহলে কেমন হবে? পাস্ট পার্টিসিপল কিন্তু বিন হবে। সো এই বিনটা কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল হিসেবে আছে, যেহেতু তাহলে এটা প্যাসিভ ভয়েসে আকারে আছে, সুতরাং সাহায্যকারী ভার্ব হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা হ্যাজ আনবো কেন? হ্যাভ তো আনা যাবে না, একটু আগে বলছি না যে এটা সিঙ্গুলার, সুতরাং হ্যাজ বিন, এটা হবে রাইট অ্যান্সার। এনবি, তো এনবি এটা আসলে ইংলিশের কোনো ফরম্যাট না, এটা ল্যাটিন থেকে আসা একটা বিশেষ ওয়ার্ড। এনবি মানে আমরা বলি না বিশেষ দ্রষ্টব্য বা নোট করে নেওয়া, অনেক সময় লিখি না শর্ত প্রযোজ্য, এই টাইপের লিখি আমরা।
তো এই এনবি মানে হচ্ছে নোটা বিনি, এটা নোটা বিনি মানে নোট করে নেওয়া। এই নোটা মানে হচ্ছে নোট করো, বিনি মানে হচ্ছে খুব কেয়ারফুলি নোট করো, মানে কেয়ারফুলি খেয়াল করো। এটা ল্যাটিন থেকে ওয়ার্ডটা এসেছে এবং এটাও কিন্তু বিসিএসের একটা কোশ্চেন। তো তোমরা একই সাথে যখন চেষ্টা করতেছো যে আমরা কীভাবে চান্স পেতে পারি নার্সিংয়ে বা মিডওয়াইফারিতে কীভাবে চান্স পেতে পারি, তোমরা একই সাথে আরও ভালোভাবে মানে যদি তুমি স্টাডি করো, তুমি হয়তো চাকরি বা অন্য কোথাও চান্সের ক্ষেত্রেও কিন্তু তোমার এই স্টাডিটা কাজে লাগতে পারে। এবার আমরা 8 নম্বরটা দেখো, বোটানি ইজ টু প্লান্ট অ্যাজ জুলজি ইজ টু ড্যাশ। একটা জিনিস বুঝো, বোটানি মানে হলো উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞানে কী পড়াবে, উদ্ভিদ নিয়ে পড়াবে, প্লান্ট মানে হচ্ছে বুঝতে পারছো উদ্ভিদ, তাহলে অ্যাজ জুলজি, তাহলে জুলজিতে কী নিয়ে পড়ানো হবে, বোটানিতে যদি প্লান্ট নিয়ে পড়ানো হয়, জুলজিতে এনিম্যাল নিয়ে পড়ানো হয়। তো এগুলো কিন্তু দেখো যে চাকরির পরীক্ষায় বিশেষ করে বিসিএসে কিন্তু এরকম অ্যানালজি প্রচুর আসে, যে একটার সাথে একটা সম্পর্ক থাকলে তাহলে আর একটার সাথে কী সম্পর্ক, এগুলোকে আমরা অ্যানালজি বলে থাকি। সো বোটানিতে যদি প্লান্ট নিয়ে পড়ানো হয়, তাহলে জুলজিতে নিশ্চয়ই এনিম্যাল নিয়ে পড়ানো হয়। ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট, এটা হচ্ছে টু মাই অ্যাকাউন্ট হবে। তো খেয়াল করো, যদি অ্যাকাউন্ট থাকে, শূন্যস্থানের পরে যদি অ্যাকাউন্ট শব্দটা লেখা থাকে তখন টু বসে, কী বসে, টু বসে, ভালোভাবে খেয়াল করো। এটাও কিন্তু বিসিএসের কোশ্চেন এবং নিবন্ধনেও আমি সলভ করেছি এই কোশ্চেনটা। আবার যদি এরকম থাকে যে ধরো লেখা আছে ক্রেডিট মাই অ্যাকাউন্ট ড্যাশ 5000 টাকা, এরকম লেখা আছে মনে করো, টাকার আগে যদি তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাগে যে ক্রেডিট মাই অ্যাকাউন্ট ড্যাশ টাকা, তখন কিন্তু তুমি আবার উইথ ব্যবহার করবা। কী ব্যবহার করবা, উইথ। অর্থাৎ শূন্যস্থানটা ভালোভাবে খেয়াল করো, যদি দেখো শূন্যস্থানের পরে অ্যাকাউন্ট দেওয়া আছে তাহলে টু ব্যবহার করবা, যদি দেখো যে এই ধরনের বাক্যগুলোতে টাকা দেওয়া আছে তার আগে শূন্যস্থান, তাহলে উইথ ব্যবহার করবা। তো এটাতে হয়তো বা টু চলে আসছে, কিন্তু এভাবেও কিন্তু আসতে পারে। 10 নম্বরে বারবার বলতেছি, এটাও কিন্তু একটা বিসিএসের কোশ্চেন এবং কয়েকবার আসছে এই কোশ্চেনটা, যে টু ডু অ্যাওয়ে উইথ। টু ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে সহ্য করে নেওয়া, মেনে নেওয়া, মুক্তি পাওয়া কোনো একটা ঝামেলা থেকে, অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়। তো এইখানে দেখো টু ডু অ্যাওয়ে উইথ টলারেট, এটা বিসিএসে বারবার এসেছে, বা টলারেট যদি না থাকে তাহলে টু গেট রিড অফ, এটা তুমি ব্যবহার করতে পারো, এটাও রাইট অ্যান্সার। অর্থাৎ এই ফ্রেজটার নানান অর্থ ব্যবহৃত হতে পারে। দ্য ওয়ার্ড লুনার হচ্ছে, এটাও ল্যাটিন একটা ওয়ার্ড, ইংলিশ মানে ল্যাটিন মূল শব্দ কিন্তু ইংলিশে এখন ব্যবহার হয়, এবং এই লুনার শব্দটা আসলে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। এটা কিন্তু পরীক্ষা আসছে, বিভিন্ন পরীক্ষা, লুনার কিন্তু অ্যাডজেক্টিভ। আর লুনারটা হচ্ছে রিলেটেড টু মুন, দ্যাট মিনস লুনার বলতে কিন্তু চাঁদকে বোঝানো হয়, মুন। এবং এর আগেও বলেছি, এটাও কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। তোমাদের এই অ্যাডমিশনে যে প্রশ্নগুলো আসে ইংলিশে, এটা যদি ভালোভাবে তুমি পড়ো তাহলে কিন্তু তোমার চাকরি বাকরি বা বিভিন্ন জায়গায় অন্য কোথাও চান্সের ক্ষেত্রে কিন্তু ব্যাপক উপকার করবে। সিমিলারলি মেড ইন স্পিচ কতবার যে আসছে বিশ্বাস করবা কি না, তুমি একটা বিসিএসের ইংলিশ বই কি দেখো, ঘেটে দেখো, অসংখ্যবার আসছে। মেড ইন স্পিচ মানে হচ্ছে ওই যে আমরা বলি না মেড ইন সেঞ্চুরি, আজকে মেড ইন সেঞ্চুরি করছে অমুকে সাকিব আল হাসান বা তামিম ইকবাল। তো এই মেড ইন স্পিচ মানে হচ্ছে প্রথম কিছু করা, দ্য ফার্স্ট স্পিচ, এটা একটু মনে রাখবা। এখানে আরেকটা কিছু মনে রাখতে পারো, সোয়াংসং মানে হচ্ছে লাস্ট অ্যাক্টিভিটিস, দ্য ফার্স্ট অ্যাক্টিভিটিস দেখুন ফার্স্ট স্পিচ। আবার সোয়াংসং মানে হচ্ছে কোনো একটা লাস্ট কাজ করা, যেমন কাজী নজরুল ইসলামের লাস্ট কোন বইটা মানে রচনা করছে সেটা সোয়াংসং বলতে বোঝায়। দ্য গার্ল ওয়াজ র্যাকলিনিং ড্যাশ কোচ, র্যাকলিনিং মানে বুঝো, র্যাকলিনিং মানে হচ্ছে মানে পিছনে একটু হেলে বসে পড়া। তো আমরা যে রকিং চেয়ারে হেলে বসি, আমরা যে ট্রেনে যখন বসি তখন কিন্তু একটু হেলে বসি, আমরা অনেক সময় বাসেও কিন্তু আমরা হেলান দিয়ে বসি। তো এই র্যাকলিনিং মানে দ্য গার্ল ওয়াজ র্যাকলিনিং মানে সে মানে হেলে বসেছিল, এই টাইপের একটা অর্থ দাঁড়াচ্ছে। এবং কোথায় বসেছিল, অন দ্য কোচ, ওই যে সিটের উপরে, ওই টাইপের। তো এটা কী হবে, এটা কিন্তু কোনো কিছুর উপরে বসা, সেটা হেলান দিয়ে হোক বা যাই দিয়ে হোক, তাহলে কিন্তু আমরা ওয়ান ব্যবহার করি। 14 নাম দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা আসলে কন্ডিশন থেকে আসছে এবং কন্ডিশন থেকে বিভিন্ন সময় মানে প্রশ্ন আসে। কন্ডিশনটা খেয়াল রাখবা, যদি দেখো ইফের সাথে যদি প্রেজেন্ট থাকে, কি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরে সাবজেক্ট হয় মানে ফিউচার ইনডিফিনিট হয়, শ্যাল বা উইল হয়, তারপরে ভার্বের বিয়ন হয় প্লাস এক্সটেনশন হয়, এরকম হয়। এটা হলো ফার্স্ট কন্ডিশন বলি এটাকে আমরা। তাহলে আমরা দেখি তো হি ওয়ার্কস হার্ড, এটা হলো প্রেজেন্ট, ঠিক আছে। এখন এই পাশে দেখো, এখানে হি সাকসিডস দিছে, কিন্তু আমরা জানি যে এই পাশে কী হবে, ফিউচার হবে। এই পাশে ফিউচার হইলে শ্যাল বা উইল দরকার ছিল, কিন্তু তারা দেয়নি, সুতরাং এটা রাইট অ্যান্সার নয়। পরেরটা দেখি, ইফ হি ওয়ার্কস হার্ড, যে সে যদি কঠোর পরিশ্রম করে, তাহলে এই পাশে প্রেজেন্ট, অর্থাৎ যে প্রথমটুকুর সাথে মিলে গেল, ইফ তার সাথে আমরা পাইতেছি হলো প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না, এরকম পাইতেছি। তাহলে পরের অংশ কী হবে, পরের অংশ ফিউচার ইনডিফিনিট হবে, অর্থাৎ সাবজেক্টের পর শ্যাল বা উইল আসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। তাহলে এই যে এখানে দেখো সাবজেক্ট আছে, এরপরে শ্যাল বা উইল আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আর টেনশন করার দরকার নাই, এই খ নাম্বারই হবে আমাদের রাইট অ্যান্সার। তো তোমরা আসলে এই ফার্স্ট কন্ডিশন
সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন ইফ যুক্ত, এগুলো কিন্তু শিখে ফেলবা। এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। 15 নাম্বারটা দেখো, হি ওয়েন্ট টু বেড আফটার লার্নিং। এখানে দেখো আফটার যদি থাকে, বিফোর এবং আফটার, আফটার শব্দের অর্থ মানে কি, আফটার মানে কি বলো তো? আফটার মানে হলো পরে, আফটার মানে কি পরে, আর বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে পূর্বে। আচ্ছা, কি পূর্বে আর কি পরে বলো তো? সেটা হলো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স আফটার থাকলে পরে বসে, বিফোর থাকলে পূর্বে বসে। শব্দের অর্থটা মনে রাখলেই হবে। শুধু এখানে মনে রাখবা পাস্ট পারফেক্ট কোথায় বসে? আফটারের পরে, আর বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট বসে। তাহলে আমরা দেখি এখানে আফটারের পরে তাহলে কী হবে? পাস্ট পারফেক্ট হবে। আর অপরটা তাহলে কী হবে? অপরটা হবে পাস্ট ইনডিফিনিট। এখানে দেখো সাবজেক্ট আছে, ভার বলে ওয়েন্ট আছে, গুড জায়গায় ওয়েন্ট আছে, তাহলে এটা পাস্ট। তাহলে আমরা আফটারের পরে কী বসতে হবে? পাস্ট পারফেক্ট। আর যদি এটাই বিফোর থাকতো তাহলে এই পাস্ট পারফেক্টটাই আগে বসতো, আর এই পাস্ট ইনডিফিনিটই পরে যাইতো। আমি আবারও ক্লিয়ার করি, যদি দেখো আফটার আছে এরপরে পাস্ট পারফেক্ট বসাবা, যদি দেখো বিফোর আছে তাহলে পূর্বে পাস্ট পারফেক্ট বসাবা। আর আরেকটা কি, আরেকটা হলো অপরটা হলো পাস্ট ইনডিফিনিট। সো আমাকে এখানে কী ব্যবহার করতে হবে বলো তো? আমাকে এখানে যেহেতু আমার এই জায়গাটায় কী দেওয়া আছে, আফটারের পূর্বে দেখো পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে আমরা আফটারের পরে এখানে আমরা কী ব্যবহার করব? এখানে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব। পাস্ট বিষয়ে তোমরা পড়ো না এর আগে যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, এরকম বাক্য পড়ছো না? যে একটা হয় পাস্ট পারফেক্ট, একটা হয় পাস্ট ইনডিফিনিট। তো বিফোর থাকলে তার পূর্বে পাস্ট পারফেক্ট দিতে হয়, আফটার থাকলে পরে পাস্ট পারফেক্ট দিতে হয়। তো আমরা এখানে পাস্ট পারফেক্ট খুঁজবো। পাস্ট পারফেক্ট কোনটা আছে দেখো তো? পাস্ট পারফেক্ট কি তোমরা জানো? পাস্ট পারফেক্ট হলো সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, বাকি অংশ থাকবে। তো এরকমটা দেখো, এই যে ঘ নাম্বারটা খেয়াল করো। ঘ নাম্বারে কিন্তু দেখো সাবজেক্ট আছে, হ্যাড আছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। সুতরাং এটাই হবে রাইট অ্যান্সার। এ বোল্ড ফ্রম দ্য ব্লু প্রচুর প্রচুর বিভিন্ন পরীক্ষায় এসেছে, নিবন্ধন, বিসিএস, প্রাইমারি। আমি আমার ইউটিউবে তোমরা দেখবা যে আমি অনেক ধরনের চাকরির পরীক্ষা, অ্যাডমিশন, তারপরে তোমার একাডেমিক প্রশ্ন সলভ করেছি, যে কারণে আমার এগুলো প্রচুর সলভ করতে হয়। তো তোমাদের আমি কেন বলতেছি যে বারবার আসে, যাতে করে তোমার ভবিষ্যতে চাকরি বাকরি বা অন্য যে কোনো জায়গায় একবার ভালোভাবে শিখে নিলে যাতে তুমি সফলতা অর্জন করতে পারো, সেই কারণে। এবং একই সাথে তোমার নার্সিং অ্যাডমিশনের জন্য, পরবর্তী অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই বোল্ড ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে যে ব্লু বা রং জাতীয় কিছু না, এটা হলো বিনা মেঘে বজ্রপাত। বিনা মেঘে বজ্রপাত মানে আনএক্সপেক্টেড একটা বিপদ। হ্যাঁ, তুমি জানোই না, হঠাৎ করে তোমার কাছে বিপদ চলে আসছে এরকম। সো এটা রাইট অ্যান্সার হবে অ্যান আনএক্সপেক্টেড কালামিটি, মানে একটা হঠাৎ করে বিপদ নেমে আসা। 17 নাম্বারটা দেখো, এখানে আসছে অ্যান্টোনিম অফ বিনাইন। বিনাইন জানো তোমরা? বিনাইন মানে কি? বিনাইন মানে বন্ধুত্বপূর্ণ, ভদ্রতাপূর্ণ, খুবই ভালো একটা সম্পর্ক, বা যাকে সহজেই সব কিছু বোঝানো যায়, শান্তিপূর্ণ, আশীর্বাদপূর্ণ, এরকম অনেক ক্ষেত্রে বিনাইন আমরা ব্যবহার করি। সো এটার যদি তুমি সমার্থক শব্দ দেখো, পিসফুল, ব্লিসড, এই টেনফোল্ড, এই সবগুলোই কিন্তু বিনাইনের সাথে সমার্থক। একটা আছে যেটা যুদ্ধবাজ বা ঝগড়াটে টাইপের বোঝাইতে মিলিগন্যান্ট ব্যবহার করি আমরা। সো এটাই হবে। তোমরা পরীক্ষায় কিন্তু খেয়াল রাখবা যে তোমাকে অ্যান্টোনিম দিতে বলছে নাকি সিনোনিম দিতে বলছে, একদম হুটহাট বসাই দিও না, আগে ভালোভাবে খেয়াল করবা যে তোমাকে কী অ্যান্সার করতে হবে। তাকে তিরস্কার করা হয়েছিল, অসংখ্যবার সলভ করেছি আমার লাইফে। এটার ইংলিশ হচ্ছে, এটার একটা ফ্রেজ জানো, ব্রিং টু বুক, কাউকে তিরস্কার করা, ব্রিং টু বুক। একদম আমার সাথে কয়েকবার বলো, ব্রিং টু বুক, কাউকে তিরস্কার করা বা অপমান করা, ব্রিং টু বুক, ব্রিং টু বুক। এখন ব্রিংয়ের পাস্ট ফর্ম হলো ব্রট। ব্রিংয়ের পাস্ট ফর্ম কি? ব্রট। সো বা পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রট, তাহলে ব্রিং আর ব্রট কিন্তু সেম জিনিসই। সো এখানে কোথায় দেখো তো ব্রট টু বুক কোথায় দেওয়া আছে? যে গ নাম্বারটা দেখো, হি ওয়াজ ব্রট টু বুক, তাহলে তাকে তিরস্কার করা হয়েছিল, পাস্ট টেন্স তো, সেই কারণে ব্রিং না দিয়ে তারা কী দিচ্ছে? ব্রট। এরপরে দেখো 19 নাম্বারটা দেখো, উই হেল্প হিম ড্যাশ দ্য ওয়ার্ক। এটা কিন্তু এই যে রিসেন্টলি যে নিবন্ধন হয়েছে 18তম, মেবি 18তম বা 17তম, সেখানে কিন্তু এসেছিল যে উই হেল্প হিম ড্যাশ দ্য ওয়ার্ক। তো এখন দেখো একটা ভার্ব যদি আগে থেকেই থাকে, একটা প্রিন্সিপাল ভার্ব এখানে আসে, এখন তুমি আর একটা প্রিন্সিপাল ভার্ব নিবে, একটা সিম্পল সেন্টেন্সে বা একটা ছোটো বাক্যে তুমি দুইটা প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করতে পারবে না। তাহলে কী করতে হবে? পরের ভার্বের সাথে তোমার আইনজি ব্যবহার করা লাগবে, অথবা টু ব্যবহার করা লাগবে, ইনফিনিটি করা লাগবে। ইনফিনিটি মানে হলো টু প্লাস ভার্ব আনা লাগবে, অথবা পার্টিসিপল করা লাগবে, ভার্বের সাথে কী করা লাগবে? আইনজি আনা লাগবে। এখন দেখো এখানে টু যুক্ত ভার্ব আছে, আবার ভার্বের সাথে আইনজি আছে, এখন আমি কোনটা দিব? এখন প্রথমত হেল্পের সাথে যে ইগুলা বসে, যদি হেল্পের পর অবজেক্ট থাকে এবং এরপরে যদি ভার্ব নেওয়া লাগে, তাহলে সাধারণত আইনজি ব্যবহার করা যায় না। তার মানে আমরা এখানে আইনজি ব্যবহার করতে পারবো না, তাহলে আমাদের টু ফিনিশ ব্যবহার করতে হবে। তবে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে তোমরা কি বিয়ার ইনফিনিটির নাম শুনেছো? বিয়ার ইনফিনিটি মানে হচ্ছে যে ইনফিনিটি আসে কিন্তু উজ্জ্ব থাকে, অর্থাৎ উই হেল্প টিম, টুটা দেওয়া প্রয়োজন, আবার না দিলেও চলে, যেটাকে বলে আমরা উজ্জ্ব থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখি? শুধু ভার্বটা লিখি। হ্যাঁ, বিয়ার ইনফিনিটি মানে হচ্ছে যে ইনফিনিটি আসে বাট সেটা উল্লেখ না করলেও চলে। তো এখানে দেখো, তো আমরা যদি বিয়ার ইনফিনিটিভ হিসেবে কল্পনা করি, তাহলে ফিনিশও রাইট অ্যান্সার। সো তুমি রাইট অ্যান্সার হিসেবে যদি ফিনিশ দাও তাও হবে, এবং কেউ যদি টু ফিনিশ দেয় ব্যাকে, সেটাও কিন্তু রাইট অ্যান্সার হিসেবে ধরতে হবে।
ওকে, এবার আমরা 20 নাম্বার এবং সর্বশেষ কোশ্চেনটা আজকে সলভ করতেছি। দেখো, দে ফট, ফট এটা কিন্তু ফাইট থেকে ফট, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, হ্যাঁ, ভার্ব প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, নাহলে কিন্তু তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। দে ফট, এই ফট আসছে ফাইট থেকে, তার মানে তারা যুদ্ধ করেছিল, তাই না? ফট ড্যাশ টু ডিফিট দ্য এনিমি, এখানে দি হবে না, এটা দে হবে, আমার টাইপিং মিস্টেক। দে ফট ড্যাশ টু ডিফিট দ্য এনিমি, শত্রুকে পরাজিত করার জন্য তারা যুদ্ধ করেছিল। এখন যুদ্ধটা করছিল কীভাবে? মানে জান প্রাণ দিয়া। এরকম ফ্রেস এখানে কোনটা আছে, যে টুথ অ্যান্ড নেল, এই টুথ মানে দাঁত, নেল মানে হলো এই যে কী বলে হাতে নেল থাকে না এরকম, তার মানে দাঁত কামড়িয়ে যুদ্ধ করা, ভয়াবহভাবে জান প্রাণ দিয়ে যুদ্ধ করা, তখন আমরা টুথ অ্যান্ড নেল ব্যবহার করে থাকি। তো তোমাদের ইডিয়াম অ্যান্ড ফ্রেজগুলো কিন্তু পড়তে হবে, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ থেকে কোশ্চেন আসে। সো দ্য রাইট অ্যান্সার, দে ফট টুথ অ্যান্ড নেল টু ডিফিট দ্য এনিমি, শত্রুদের পরাজিত করার জন্য তারা প্রাণপণে যুদ্ধ করেছিল, এই টাইপের। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, এবং গুরুত্ব সহকারে ক্লাসটা করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, এবং একই সাথে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার সাবস্ক্রাইব করার জন্য, ফলো করার জন্য, শেয়ার, কমেন্ট এবং লাইক করার জন্য। সর্বোপরি তোমরা আমার জন্য দোয়া রাখবে, যেন তোমাদের জন্য আমি সহজভাবে টিউটোরিয়াল করে দিতে পারি, এবং তোমাদের কাঙ্ক্ষিত চাকরি হোক, কোথাও চান্স হোক, যেন তোমরা সফলতা অর্জন করো বা মা বাবার মুখ উজ্জ্বল করতে পারো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।